শিক্ষাঙ্গনের আনরেস্ট সিনারিও, আমরা তখন একটু কথা বলতে চেয়েছিলাম যে ইসকনের ঘটনাটিকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে বাংলাদেশে এবং বাইরে। ইসকন সম্পর্কে আমরা যেটা দেখব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন রিয়্যাক্ট শুরু করলো এবং সেই তুলনায় কিন্তু কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন, পরবর্তী পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু আমরা দেখব প্রায় 2000 ছাত্র জনতা নিহত হলো। সেই বিষয়ে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র কোনো টু শব্দটি পর্যন্ত করেনি। বরঞ্চ আমরা দেখব ওই সরকারের ওই বিষয়গুলোকে সমর্থন দেওয়ার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত ছিল। ইসকনের ব্যাপারটি সেটি একটু রাজনৈতিক হিসাবে বর্তমানে দেখতে হবে। যতটুকু না মানবাধিকারের দিকে দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করে থাকি, কিন্তু আমার মনে হয় ইদানিংকালে এটা একটু রাজনৈতিক দিকে বেশি ধাবিত হয়ে গেছে। ধাবিতটি হচ্ছে তার একটু উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হচ্ছে এই সরকার যেন স্থিতিশীল না হতে পারে সেই দিকে দৃষ্টি আরোপ করেছে এক্সটার্নাল অ্যাক্টরস যারা, তারা আমাদের প্রতিবেশী, অর্থাৎ ভারতের মতো প্রতিবেশী যদি আমাদের বন্ধু থাকে তাহলে আমাদের শত্রুর কোনো প্রয়োজন নেই, এবার সেটি আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এখানে যেটি হচ্ছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র যে আঙ্গিকে এখন দেখবে সেটিও কিন্তু একটি ব্যাপার আছে। কারণ আমরা দেখব আগের বাইডেন প্রশাসন এক হিসাবে এবং আমরা ট্রাম্প প্রশাসন এখন কোন দিকে এটাকে কোন নজরে দেখতে চাচ্ছেন সেই দিকে আমরা দেখব। তারা তো কিছুটা সংস্কার প্রক্রিয়াকে কমিয়ে নির্বাচনমুখী কথাতেই বেশি আগ্রহী বলে মনে হয়। এই আন্দোলনে কিন্তু বিএনপির যথেষ্ট অবদান আছে। জনাব তারেক রহমান সাহেব লন্ডন বসে তৃণমূলের সাথে যোগাযোগ করে যেভাবে অর্গানাইজ করেছেন, তার কারণ হচ্ছে বেশি রকম আঘাত তাদের উপরে এসেছিল। 15টি বছরের গুণ, খুন, হত্যা, জেলে তারা আবদ্ধ ছিল, তারাই বেশি ছিল। সেক্ষেত্রে আমরা দেখব তাদের পশ্চাদে থেকে সামনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবার টার্গেট ছিল একটি, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই যেন ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারে এবং বিগত দিনের সরকারের বিপক্ষে ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কেন তারা ঐক্যবদ্ধ থাকতে পারছে? সেই ছাত্রদের কোন স্টেটমেন্টের প্রতি দ্বিমত পোষণ করেছে? আমি যেটা শুনলাম এখানে এসে তারা 19টি ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা এই যে ইনস্টিটিউশনগুলিতে অরাজকতা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এইগুলো আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। নিউজপেপার অফিসের সামনে ডেমনস্ট্রেশন দেখলাম কয়েকটিতে, প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আমি প্রকাশিত বলে দিলাম। এখনও সময় আছে। এই বিষয়গুলো যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলনরত শক্তিগুলো যারা গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, এরা এখনও যদি ঐক্যবদ্ধভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করে, ইম্প্যাক্টটা তার বেশি হবে বলে মনে হয়। জনগণ ছাত্রদের সেই যে রিপ্রেজেন্টেশন অবদানটিকে ম্লান করার জন্যই অনেকে মনে করছেন যে তাদেরকে এমনভাবে প্রজেক্ট করা হচ্ছে। এই দাবিগুলো সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল, বিশেষ করে 7 কলেজ 9 কলেজ ইত্যাদিতে, এবং দাবিগুলোর কিছু যৌক্তিকতাও আছে, অযৌক্তিক আমি বলবো না। কারণ ট্রায়াল অ্যান্ড এরর এক্সপেরিমেন্ট 9টি অথবা 10টি কলেজে তাদের যে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা ঠিকমতো পরীক্ষার শিডিউল মেনটেন করতে পারে না, ফলাফল ঘোষণায় সমস্যা, গত কয়েক বছর যাবত এগুলো হচ্ছে। আমাদের দেশে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং এখন যে ব্যবস্থাটি আছে এটা একটা জনতার সরকার, এটাকে গণতান্ত্রিক মানে প্রক্রিয়ার রোড টু ডেমোক্রেসি আমরা বলতে পারি। বাট এখন কথাটা হচ্ছে যে তাহলে গোয়েন্দা সংস্থাগুলো কোথায় কবে কি হবে না হবে, তাহলে তারা কি করছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের কিছু সমস্যা আছে আমরা জানি, সেই কারণে তো আর্মি রাস্তা থাকার জন্য আমাদের কিছু অসুবিধা কিন্তু আন্তর্জাতিক বিনিয়োগ এবং নানা জায়গায় কিন্তু হচ্ছে। মুডি রেটিংয়ে বাংলাদেশ আরেক দফা পড়েছে, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। সুতরাং রাস্তা থেকে আর্মি তুলে নিলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের আস্থাটা বাড়বে। রোড টু ডেমোক্রেসি যদি একটা ডিক্লেয়ার করা হয়, কত সময় পর্যন্ত কি সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এবং সংস্কার
গণহত্যার বিচার এবং রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রত্যাবর্তন, এই তিনটি বিষয়ে নেগেটিভ কোনো কথা কিন্তু আমি পাইনি। যদিও বিতর্কটা হচ্ছে সংস্কার কতটুকু হবে, সংস্কার করে নির্বাচন আগে সংস্কার আংশিক নাকি পুরো, এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর বিষয়। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে এই রোডম্যাপটা সরকারের কাছে ক্লেম করে, যেহেতু এই সিদ্ধান্তটা সরকারই দেবে এবং এই সরকারের জনভিত্তি আসলে কিন্তু রাজনৈতিক ভিত্তি রাজনৈতিক দলগুলো, সুতরাং তারা যদি একসঙ্গে বসে একটা চার্টার ডিক্লেয়ার করে অথবা একটা ডিমান্ড করেন, সরকার সেটাকে অবশ্যই আস্থায় নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের 15 বছরে যে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে, এই যে ক্ষতবিক্ষত করা এবং গণহত্যার মধ্যে দিয়ে পালিয়ে যাওয়া, এত বড় ক্ষত কিন্তু আসলে সাধারণ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হবে না। অতি দ্রুত একটা সংস্কারের চার্ট করে মিনিমাম গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে সকল মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, ভোটে কালো টাকা ইত্যাদি, তাহলে কিন্তু গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার, সংসদ, তারা মিলে সবটা না হলেও একটা বড় মাপের সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবে।